গত ক্লাসে আমরা হচ্ছে কি বলছিলাম বলো তো, আমরা হচ্ছে মিড পরীক্ষা কোন পর্যন্ত আমরা নিব এবং ফাইনাল পরীক্ষা কোন পর্যন্ত নেব সেটার আমরা একটা আউটলাইন তোমাদের দিয়ে দিছিলাম। আজকে আমরা সরাসরি আমরা বলছিলাম যে তোমাদের গত ক্লাসে যে 3টা চ্যাপ্টার আমরা পড়াবো, রাইট? তো 3টা চ্যাপ্টার আমরা পড়াবো। আজকে আমরা একটা প্রথম চ্যাপ্টার শুরু করবো, সেটা হচ্ছে মেকানিক্যাল প্রপার্টিজ অফ টেক্সটাইল ফাইবার। এটা 2টা চ্যাপ্টার পড়তে হবে, একটা হচ্ছে আমরা বই থেকে একটা চ্যাপ্টার পড়বো আর আমার একটা লেকচার শিট বানানো আছে সেটা আমরা দেখব, মানে এর কিছু অংশ আমরা আমার লেকচার শিট থেকে আমরা দেখে নিব, ঠিক আছে? এখন আসলে যে মেকানিক্যাল প্রপার্টিজ অফ টেক্সটাইল ফাইবার, এটা বলার আগে আমাদের আগে জানা উচিত যে আমরা টেক্সটাইল ফিজিক্স কেন পড়ছি, কেন আমরা টেক্সটাইল ফিজিক্স পড়া উচিত, এটা জানা উচিত কিনা। আমরা কেন ফিজিক্স পড়তেছি, আমাদের ফিজিক্স পড়ার রহস্য কী আসলে, এই টেক্সটাইল ফিজিক্সটা কোনো কাজে লাগে কিনা, যদি কাজে নাই লাগে তাহলে কেন আমরা পড়বো। তাহলে আমাদের যেহেতু আমরা পড়া হচ্ছে আমাদের টেক্সটাইলের জন্য, তাহলে অবশ্যই এটা কাজে লাগে। এখন টেক্সটাইল ফিজিক্স কেন কাজে লাগে, কেউ কি বলতে পারবা? টেক্সটাইল ফিজিক্স কী কাজে লাগবে, আমাদের কি কাজে লাগতে পারে টেক্সটাইল ফিজিক্স? রাইট, মেশিনের কাজেই তো লাগে মেইনলি। এটা খুব একটা ভালো এক্সাম্পল দিই। তোমরা যদি কেউ ডাইং সেকশনে চাকরি করো, কেউ আসো ডাইং সেকশনে চাকরি করা, ইয়ান ডাইংয়ে আসো কেউ, ধরো যে কোনো ডাইং হতে পারে। আমি যদি বলি একটা এক্সাম্পল দিই, একটা হচ্ছে ইয়ান ডাইংয়ের এক্সাম্পল আমি সবসময় দিই, সেটা হচ্ছে 2টা সেকশন আছে, একটা হচ্ছে হার্ড ওয়েন্ডিং সেকশন আর একটা হচ্ছে কোন ওয়েন্ডিং সেকশন, রাইট? কোন ওয়েন্ডিংয়ে যেটা করা হয় যে বড় বড় যে প্যাকেজ আকারে যে থাকে সেই প্যাকেজ থেকে ছোটো আকারে করে নেওয়া হয়, ছোটো আকারে করে ডাইং করা হয়, ডাইং করলাম আর ফিনিশিং করলাম। তারপর হার্ড ওয়েন্ডিংয়ে কী করা হয়, হার্ড ওয়েন্ডিংয়ে সুতা কি আমরা যে সুইং থ্রেড ব্যবহার করি সেই সুতাটাকে একটা মিটারে আমাদেরকে কনভার্ট করা হয়, মানে ববিনের মধ্যে জড়ানো হয়। এটা কত এরকম তোমরা জানো, আমরা যে সুইং থ্রেডগুলো ইউজ করি, আমরা সুইং থ্রেড মানে কি, আমাদের এই 2টা বিষয় খুব জানা দরকার। একটা হচ্ছে ইয়ান এবং সুইং থ্রেড। ইয়ান এবং সুইং থ্রেডের মধ্যে কোনো পার্থক্য আছে কি? ইয়ান এবং সুইং থ্রেডের মধ্যে কোনো পার্থক্য আছে? ইয়ান মানে কাপড়। আচ্ছা আমি বলি, ইয়ান এবং সুইং থ্রেডের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য সেটা আমি বলি। ইয়ান হচ্ছে, ইয়ান দিয়ে কী করা হয়, কাপড় তৈরি করা হয়, রাইট? কি করা হয় এখানে, মেকে ফেব্রিক। আর সুইং থ্রেডে কী করা হয়, সুইং দ্য ফেব্রিক। এবং ইয়ানগুলো হয় হচ্ছে সিঙ্গেল প্লাই। ইয়ানগুলো কি হয়, সিঙ্গেল প্লাই। প্লাই মিন্স কি বলো তো? একটা লেগ। প্যাচ, টুইস্ট, বুঝো? টুইস্ট, টুইস্ট মানে কি, প্যাচ দেওয়া। প্লাই মানে একটা সিঙ্গেল প্যাচ। আর এই সুইং থ্রেডগুলো হচ্ছে মাল্টিপ্লাই। এগুলো কি, মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই মিন্স হচ্ছে অনেকগুলো প্যাচ থাকবে, টুইস্ট থাকবে। এটা হচ্ছে ইয়ান এবং থ্রেডের মধ্যে পার্থক্য। সবসময় যে কোনো ভাবে পড়ে যাও, এটা খুব কমন কোশ্চিন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইয়ান অ্যান্ড সুইং থ্রেড? তাহলে কী বলবা? প্রথম হচ্ছে ইয়ান হচ্ছে সিঙ্গেল প্লাই, সুইং থ্রেড হচ্ছে মাল্টিপ্লাই। ইয়ান দিয়ে কাপড় তৈরি করা হয় আর সুইং থ্রেড দিয়ে কাপড় সেলাই করা হয়। ক্লিয়ার? এখন পারবা তো ইয়ান এবং সুইং থ্রেডের মধ্যে পার্থক্য? এখন আসলে যেটা বলতেছিলাম, ইয়ানের কয়টা সেকশন আমি বললাম? একটা হচ্ছে কোন উইন্ডিং আর একটা হচ্ছে হার্ড উইন্ডিং। একটা হচ্ছে কোন উইন্ডিং আর একটা হচ্ছে কি, হার্ড উইন্ডিং। হার্ড উইন্ডিং যেটা বলতেছিলাম যে হার্ড উইন্ডিংয়ের ক্ষেত্রে কী করা হয়, হার্ড উইন্ডিংয়ের ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে সুতাটা চালানো হয় মেশিনে। চালায় কি করা হয়, যদি পলিস্টার হয়, পলিস্টারের সুইং থ্রেড হয়, তাহলে হচ্ছে 4000 মিটার করে ববিনের মধ্যে জড়ানো হয়। আমরা যে সুতাটা জড়াই, যে ববিনটা সুতাটা থাকে ওটার নাম কি, ববিন। ববিনের মধ্যে সুতা কি করা হয়, জড়ানো হয়। এখন যেটা বলতেছিলাম, যখন মেশিনটা চালানো হয় একটা নির্দিষ্ট আরপিএমে চালানো হয়। কি চালানো হয়, আরপিএম। আরপিএম মিন্স কি, রেভলিউশন পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে কতবার ঘোরে। এখন যেটা বলতেছিলাম যে কেন আমাদের ফিজিক্স পড়া দরকার, কেন দরকার, ঠিক আছে? এটা এখান থেকে জানা যাবে একটু। আমাদের ফিজিক্সের একটা ভাষা আছে, সেটা হচ্ছে ফ্রিকশন, মানে ঘর্ষণ। এখন মেশিনটা যখন বারবার একটা নির্দিষ্ট আরপিএম চলতেছে, সুতা যখন বারবার হচ্ছে কি হচ্ছে, পাস হচ্ছে, যখন বেশি ফ্রিকশন হবে সুতা ছিঁড়ে যাবে না? এখন সুতা যে ছিঁড়ে যাবে, তাহলে সুতা ছিঁড়ে যদি না যায়, একটা নির্দিষ্ট আরপিএম মেশিন চালাতে হবে না? ধরো একটা মেশিনের ক্ষমতা হলো 700 আরপিএম। এখন তুমি মেশিনকে 1000 দিছো, নিতে পারবে সুতা? ধরো তুমি হচ্ছে 50 কেজি ওজনের বস্তু তুমি চাপতে পারবা, তোমাকে আমি 100 কেজি দিচ্ছি, তুমি পারবা? পারবা না। তেমনি তাহলে কি, সুতার যে ফ্রিকশনটা হবে, ফ্রিকশনটা বলে সুতা ছিঁড়ে যাবে, তাহলে ফ্রিকশনের ধারণা আমরা কই থেকে পাবো, ফিজিক্স থেকে। এখন আসো স্ট্রেচ এবং স্ট্রেন, 2টা টার্ম আমরা পড়বো, স্ট্রেচ এবং কি, স্ট্রেন। অলরেডি তোমাদেরকে আমি এগুলো পড়াইছি, স্ট্রেচ এবং স্ট্রেন। এই জন্য তোমাদের জন্য সুবিধা হবে। স্ট্রেচ মানে কি,
চাপ দেওয়া, আর স্ট্রেন মানে হচ্ছে বিকৃত হয়ে যাওয়া। তুমি চিন্তা করো কোনো একটা বস্তুর উপর যদি তুমি চাপ দাও, তোমাদের এক্সাম্পল আমি পড়াছিলাম ফিজিক্স 1-এ, এ আর বি দুইটা বস্তু বল তুমি দিবা, তখন কি হবে? সরণ হবে, রাইট? এখন হচ্ছে তুমি কতটুকু চাপ দিবা, কতটুকু বিকৃত হবে, এটা কি ফিজিক্স থেকে আসছে না? এখন ধরো এটা কেন করা হয়, এটা ইমপ্লিমেন্টটা কোথায় করা হয় এটা জানা দরকার না? সেটা করা হয় কোথায় জানো? আমাদের একটা টেস্ট আছে বাস্টিং স্ট্রেন টেস্ট, যারা চাকরি করো বাস্টিং স্ট্রেন টেস্ট, হ্যাঁ বাস্টিং স্ট্রেন টেস্ট করা হয়। এই টেস্টের কাজ কি? এই টেস্টের কাজ কেন করা হয়? এই টেস্টের কাজ হচ্ছে কোনো একটা কাপড় কতটুকু লোড নিতে পারবে। কেন এই কথা বললাম? ধরো তুমি একটা নতুন কাপড় কিনছো, একটা আরাম থেকে একটা শার্ট কিনছো, এই শার্টের মূল্য ধরো মনে করো 5,000 টাকা। তুমি শার্টটা পরলা, পরের দিন শার্টটা ছিঁড়ে গেল, তোমার ভালো লাগবে? ভালো লাগবে? 5,000 মানে সাপোজ কথা বললাম, ভালো লাগবে না, রাইট? তেমনি বাস্টিং স্ট্রেন টেস্ট করার উদ্দেশ্য হচ্ছে, এই টেস্ট সব কাপড়ে করা হয়। রিজনটা হচ্ছে যে কোনো একটা কাপড় কতটুকু লোড নিতে পারবে সেটা চেক করা হয় আগে। এখন এটা আমি কই থেকে জানবো? যদি আমি ফিজিক্সের ভাষা যদি না বুঝি তাহলে আমি পারবো? বুঝতে পারবো? তো এইভাবে যতগুলো টার্ম আছে সবগুলো টার্মের সঙ্গে টেক্সটাইলের সম্পর্ক, বুঝছো? এই জন্য হচ্ছে আমাদের অবশ্যই টেক্সটাইল ফিজিক্সটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বোঝা গেছে তো? মানে ফিজিক্সের সঙ্গে কানেক্টেড। কতটুকু তাপ দেবো, আরপিএম কতটুকু চলবে, হিট দিব কতটুকু, প্রেশার দেবো কতটুকু, ছিঁড়ে যাবে কিনা, দৌড়াবে কিনা, এই জিনিসগুলো সব ফিজিক্স থেকে কিন্তু আসছে। সো টেক্সটাইলের সাথে ফিনিশিংয়ের কি ভালো একটা সম্পর্ক। ঠিক আছে, কি একটা সম্পর্ক? ভালো একটা সম্পর্ক। তাহলে আমরা বুঝতে পারছি, তাই না? কি বুঝলাম বলো তো? যে টেক্সটাইল ফিজিক্সের সাথে আমাদের টেক্সটাইলের ইন্ডাস্ট্রি সম্পর্ক অবতভাবে জড়িত। ফিজিক্স ছাড়া আমরা চলতে পারবো না। ওকে, এখন আসো আমরা পরে ফিরে আসি যে মেকানিক্যাল প্রপার্টিজ অফ টেক্সটাইল ফাইবার। মেকানিক্যাল প্রপার্টিজ অফ টেক্সটাইল ফাইবারকে 4 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? 4 ভাগে ভাগ করা হয়। এই অধ্যায়ে আমরা যেটা করবো সেটা হচ্ছে টেনসাইল প্রপার্টিজ নিয়ে আলোচনা করব। তাহলে কয় ভাগে ভাগ করা হয়? 4 ভাগে। প্রথম 1 নম্বরটা হচ্ছে টেনসাইল প্রপার্টিজ, 2 নম্বরটা হচ্ছে ফ্লেক্সুরাল প্রপার্টিজ, 3 নম্বর হচ্ছে টরশনাল প্রপার্টিজ, আর 4 নম্বরটা যেটা আছে এই 4 নম্বরটাকে আমরা কাউন্ট করি না, সেটা হচ্ছে দেখো অলরেডি আছে, সেটা হচ্ছে ফ্রিকশনাল প্রপার্টিজ। একটু আগে আমরা ফ্রিকশন নিয়ে আলোচনা করছি। তাহলে মেকানিক্যাল প্রপার্টিজ অফ ফাইবারকে কয় ভাগে ভাগ করা হয়? 4 ভাগে। একটা হচ্ছে কি টেনসাইল প্রপার্টিজ, 2 নম্বরটা হচ্ছে কি বলতো ফ্লেক্সুরাল প্রপার্টিজ, 3 নম্বরটা হচ্ছে টরশনাল প্রপার্টিজ, 4 নম্বরটা কি বলতো ফ্রিকশনাল প্রপার্টিজ। আমরা এই চ্যাপ্টারে টেনসাইল প্রপার্টিজ নিয়ে আলোচনা করব। শুধুমাত্র কি নিয়ে আলোচনা করব? টেনসাইল প্রপার্টিজ নিয়ে আমরা আলোচনা করব। ক্লিয়ার? পরীক্ষা এগুলো থাকবে। এখন টেনসাইল প্রপার্টিজের মধ্যে কি কি আছে এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। নাম্বার 1 আছে হচ্ছে ব্রেকিং লোড। নাম্বার 1 কি আছে? ব্রেকিং লোড। তোমাদের আমি অলরেডি মনে পরীক্ষা এগুলো মোটামুটি পড়াইছিলাম, তারপর আমরা আসি, তাহলে আমরা খুব সহজেই জিনিসগুলো জানতে পারবো। নাম্বার 1 হচ্ছে ব্রেকিং লোড। তাহলে ব্রেকিং লোড কি আসলে? ব্রেকিং লোড মিন্স, হ্যাঁ বলো। যে পরিমাণ ভর দেয়া মানে সে সহ্য করতে পারে। হ্যাঁ, রাইট। কোন একটা বস্তু কি পরিমাণ তুমি প্রেসার দিলে বস্তুটা কি হবে? ছিঁড়ে যাবে, ব্রেকিং লোড, সেটাকে বলা হয় ব্রেকিং লোড। গুড। তারপরে আসে হচ্ছে টেনসাইল স্ট্রেন। তারপর কি আছে আমরা খুব ভালো করে দেখবো টেনসাইল স্ট্রেন। টেনসাইল স্ট্রেন আসলে কি? টেনসাইল স্ট্রেন্স 2 নম্বরটা হচ্ছে টেনসাইল স্ট্রেন। খুব ভালো করে বুঝবে এগুলো, এগুলো কিন্তু পরীক্ষা থাকে। টেনসাইল স্ট্রেন। তাহলে টেনসাইল স্ট্রেন কি? স্ট্রেন মানে কি? শক্তি, তাই না? তাহলে টেনসাইল স্ট্রেন্থের যে সংখ্যাটা এখানে দেওয়া আছে সেটা দেওয়া আছে হচ্ছে F/A। এ মানে একক আয়তনে কোনো বস্তুর উপরে তুমি কি পরিমাণ বল প্রয়োগ করছো সেটাকে কি বলা হয়? টেনসাইল স্ট্রেন বলা হয়। অর্থাৎ একটু আগে তোমাদের একটা এক্সাম্পল দিলাম, ধরো তুমি একটা দেওয়ালকে তুমি হচ্ছে ধাক্কা দিয়ে ভেঙে ফেলবা, পারবা? কেন পারবা না? কারণ যে পরিমাণ তোমার শক্তি দরকার দেওয়ালকে ভাঙতে সে পরিমাণ শক্তি তোমার নাই। তেমনি টেনসাইল স্ট্রেন্থ মিন্স হচ্ছে যে একক আয়তনে কোনো একটা বস্তুর উপরে তুমি কি পরিমাণ বল প্রয়োগ করছো সেটাকে বলা হয় টেনসাইল স্ট্রেন্থ। টেনসাইল স্ট্রেন্থকে অনেক কিছুতে মাপা হয়, তাই না? আমরা পরবর্তীতে দেখবো আর কি। এখন আসো টেনাসিটি কি? এখন আসো কি টেনাসিটি? টেনসাইল স্ট্রেন্থ বোঝা গেছে, এখন আসো টেনাসিটি। টেনাসিটি কি? টেনাসিটি মিন্স হচ্ছে সর্বোচ্চ কত বল প্রয়োগ করলে কোনো একটা বস্তু ছিঁড়ে যাবে, সর্বোচ্চ কতটুকু একটা বল প্রয়োগ করলে ছিঁড়ে যাবে। তোমাদের মনে আছে কিনা আমি জানি না, যে স্ট্রেজ এবং স্ট্রেজের একটা কার্ভ পড়াইছিলাম, রাইট? এভাবে যায় কি হয়েছে, আবার এরকম গেছে, তারপর আবার গেছে, তারপর একদম কি হয়ে গেছে, এরকম মনে আছে কিনা তোমাদের? কারণ কি বলতো, যখন আমি সর্বোচ্চ পর্যন্ত ও থেকে এ পর্যন্ত গেছিল কিনা, তারপর আরেকটু বাড়াইছিলাম,
তারপর সহ্যের সমতার এ পর্যন্ত গেছিল, তারপর কি হয়েছে যখন দিছি তখন কি হয়ে গেছে, ছিঁড়ে চলে গেছে, ছিঁড়ে পড়ছে না, এরকম ছিল। সেটা হচ্ছে টেনাসিটি মিনস হচ্ছে তাহলে ব্রেকিং লোড বাই লিনিয়ার ডেন্সিটি, ব্রেকিং লোড বাই লিনিয়ার ডেন্সিটি। তোমাদের আরেকটা জিনিস মনে রাখি, এখন এই সংজ্ঞাগুলো কীভাবে পড়বা, রাইট? এভাবে তো মনে রাখা সম্ভব না। তাহলে টেনশন তোমাদের আগে টেনশন স্ট্যান্ডের সংজ্ঞাটা দিয়ে দেয়, তাহলে টেনশন স্ট্যান্ডের সংজ্ঞা কীভাবে লিখবা? হ্যাঁ রাইট, তাই এভাবে লিখবা দ্য রেশিও বিটুইন ফোর্স রিকোয়ার্ড টু ব্রেক এ স্পেসিমেন টু ক্রস সেকশনাল এরিয়া ইজ কল্ড টেনসাইল স্ট্রেন্থ। টেনাসিটির সংখ্যা কী হবে? দ্য রেশিও বিটুইন, তোমাদের বলছিলাম ব্রেকিং লোড টু লিনিয়ার ডেন্সিটি ইজ কল্ড। তাহলে লিনিয়ার ডেন্সিটি মানে কি? ডেন্সিটি মানে কি? ঘনত্ব। ঘনত্ব কাকে বলে? রো ইকুয়াল টু এম বাই ভি। একক আয়তনে কোনো বস্তুর ভরকে কি বলা হয়? ঘনত্ব বলা হয় অথবা ডেন্সিটি বলা হয়। ক্লিয়ার? এখন আসো 4 নাম্বারটা হচ্ছে ব্রেকিং এক্সটেনশন। বোঝা যাচ্ছে তো পড়া? না বুঝতে পারলে বলবা। তারপর আসো হচ্ছে ব্রেকিং এক্সটেনশন। তাহলে ব্রেকিং এক্সটেনশন কি? তাহলে হ্যাঁ, ছিঁড়ে যাওয়ার আগে যে পরিমাণ কি হয় বৃদ্ধি পায় সেটাকে বলা ব্রেকিং এক্সটেনশন। বলা হয় দেখো অরিজিনাল লেন্থ অফ স্পেসিমেন উপরে কি আছে এলঙ্গেশন আর ব্রেক ইন্টু 100%। অর্থাৎ এই যে আমি তোমাদের বলছিলাম বারবার যে এক্সাম্পলগুলো বলি যে ইনিশিয়াল যে অবস্থা ছিল লেন্থ কি ছিল? শূন্য অবস্থা ছিল। যখন আমি ফোর্স দিলাম তখন কি হয়ে গেছে? স্মরণ হয়েছে না? কতটুকু বৃদ্ধি পেল? সেই এলঙ্গেশনটা কি ব্রেকিং এক্সটেনশন বোঝানো হয়। কারণ যখন তুমি বল প্রয়োগ করছো তখনই কিন্তু বস্তুটার স্থানে পরিবর্তন হয়েছে। আমরা যখন ওয়ার্ক ফ্যাক্টর বা ওয়ার্ক অফ রাপচার পড়বো এখানে এই স্মরণটাকে কি বলা হয়? ডিএলও বলা হয়। ডিএল মিনস হচ্ছে কি বলতো? ডিসপ্লেসমেন্ট, মানে জায়গার কি হওয়া? পরিবর্তন হওয়া। বোঝা যাচ্ছে তো? তারপরে আসো ব্রেকিং এক্সটেনশনের পরে গেল হচ্ছে ওয়ার্ক অফ রাপচার। তাহলে ওয়ার্ক অফ রাপচারটা কি আসলে? তোমাদের আমি পড়াইছিলাম অলরেডি। হ্যাঁ, ওয়ার্ক অফ রাপচারটা কি? দেখো কি বলা আছে, দেখো দ্য এনার্জি রিকোয়ার্ড টু ব্রেক এ স্পেসিমেন অর টোটাল ওয়ার্ক ডান ফর ব্রেকিং এ স্পেসিমেন ইজ টার্ম অ্যাজ ওয়ার্ক অফ রাপচার। তাহলে কি বলতো কোনো একটা বস্তু ভাঙতে কি পরিমাণ আমাদের শক্তির দরকার হয় সেটাকে বলা হয় ওয়ার্ক অফ রাপচার। আমরা শক্তির এখান থেকে পড়ে আসছিলাম ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, মনে আছে? এখানে যেটা করা হয়েছে এফ ইন্টু ডিএল। ডিএল মানেও কিন্তু ডিসপ্লেসমেন্ট, স্মরণ ঘটা। এখন কথা বলা হয়েছে তোমরা কাজ ক্ষমতা শক্তি যদি ইন্টারমিডিয়েটে পড়ে থাকো বা ডিপ্লোমাতে পড়ে থাকো সেটা হচ্ছে এভাবে ছিল যে যখন অনেক বড় কাজ হয় ওই কাজটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয়, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয়। এটার নাম ছিল তো সামেশন ওভার। ইন্টিগ্রেশনের নাম শুনছো? ইন্টিগ্রেশন করে আসছো না? তো এটা কখন করা হয়? এটার উদ্দেশ্য হচ্ছে এই যে কাজগুলোকে বড় একটা বৃহৎ কাজ, এই কাজগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হলো। তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ করে ভাগ করলে তো হবে না, এই কাজটাকে আমার সমষ্টি পাইতে হবে। যখনই আমরা সমষ্টি নিব তখন কি করা হয়? সামেশন ওভার ব্যবহার করা হয়। তাহলে আমার যেটা করা হয়েছে এফ ইন্টু ডিএল যেটা করা হয়েছে সেটা কি করা হয়েছে বলো তো? এফ ইন্টু ডিএল যখন হয়েছে সামেশন ওভার 0 টু ব্রেক। অর্থাৎ ইনিশিয়াল অবস্থায় কি ছিল? কাজের পরিমাণ 0 ছিল। এখন যখন কাজকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে ভাগ করছি, কখন ভাগ করছি? যখন ভাঙা পর্যন্ত। কতটুকু ভাঙছে? এটা ভাঙার জন্য কতটুকু এনার্জির প্রয়োজন হয়েছে সেটাকেই বলা হয় ওয়ার্ক ফ্যাক্টর। ক্লিয়ার? এখন পড়বো আমরা, না এটা ফ্যাক্টর না, ওয়ার্ক অফ রাপচার। এখন ওয়ার্ক ফ্যাক্টর পড়বো এবং তার আগে এটার সঙ্গে সঙ্গে আমরা আরেকটা জিনিস দেখবো, ওয়ার্ক ফ্যাক্টর এবং ওয়ার্ক অফ রাপচারের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা আমাদের প্রমাণ করতে হবে। সেই সম্পর্কটা আমরা দেখে নেই একটু, পরীক্ষা থাকে। হ্যাঁ, কি বললাম? রাইট ডাউন দ্য রিলেশনশিপ বিটুইন ওয়ার্ক অফ রাপচার অ্যান্ড ওয়ার্ক ফ্যাক্টর। সেটা হচ্ছে কি বলতো? হাফ ইন্টু ব্রেকিং লোড ইন্টু ব্রেকিং এক্সটেনশন। হাফ ইন্টু ব্রেকিং লোড ইন্টু ব্রেকিং এক্সটেনশন অথবা এলঙ্গেশন। এক্সটেনশন অথবা এলঙ্গেশন একই কথা। হ্যাঁ, কনফিউশনে ভোগা যাবে না। এলঙ্গেশন আর এক্সটেনশন একই জিনিস। ক্লিয়ার? এই জিনিসটা আমরা দেখব। এটা কার সাথে কার সম্পর্ক বলো তো? এটা পরীক্ষায় প্রমাণ করতে হবে তোমাদের। ওয়ার্ক ফ্যাক্টর অ্যান্ড ওয়ার্ক অফ রাপচার পরীক্ষা থাকবে, সো খাতা কলমে লিখে রাখো ওয়ার্ক অফ রাপচার, ওয়ার্ক অফ রাপচার। বুঝে গেছে? বোঝা যাচ্ছে তো? এখন আসো ওয়ার্ক ফ্যাক্টরটা কি? ওয়ার্ক ফ্যাক্টরটা হচ্ছে, তাহলে ওয়ার্ক ফ্যাক্টরটা আমি কি লিখতে পারি বলো তো? লিখতে পারি হচ্ছে ওয়ার্ক অফ রাপচার ডিভাইডেড বাই
ব্রেকিং লোড ইনটু ব্রেকিং লোড ইনটু ব্রেকিং এক্সটেনশন। এটা দ্বারা কি হলো বলতো, যে ব্রেকিং লোড না, তাহলে কি হলো বলতো, ওয়ার্ক ফ্যাক্টরটা এভাবে হলো যে কোনো একটা বস্তুর উপর আমি লোড দিলাম, লোড দেওয়ার পরে এক্সটেনশন হলো, এক্সটেনশন হওয়ার পরে কি, এক্সটেনশন হওয়া মানে কি, এটা তো একটা বৃদ্ধি পেলো, তারপরে আবার কি পূর্বাবস্থাতে ফিরে আসতেছে, এটা হওয়া পর্যন্ত টোটাল যে কাজটা সেটাকে বলা হয় ওয়ার্ক ফ্যাক্টর। তাহলে আমরা একটু আগে ওয়ার্ক অফ রাপচারে দেখে আসছি টোটাল কাজের সমষ্টিটা, সেটা ওয়ার্ক অফ রাপচার। তাইলে প্রথমে কোনো একটা বস্তুর উপরে আমি লোড দিলাম, লোড দেওয়ার পরে এটা কি হলো, এক্সটেনশন হলো, এটা আবার পূর্বাবস্থায় ফিরে আসলো, ফিরে আসা পর্যন্ত যতটুকু কাজ সম্পন্ন হলো সেটাকে কি বলা হয়, ওয়ার্ক ফ্যাক্টর। ক্লিয়ার? দেখুন দেওয়া আছে ওয়ার্ক ফ্যাক্টর। আচ্ছা আরেকটা জিনিস, তাহলে ওয়ার্ক ফ্যাক্টর এটার মধ্যে কি সম্পর্ক হবে, হাফ ইন্টু ব্রেকিং লোড ইন্টু ব্রেকিং এক্সটেনশন। আর এটা যদি গ্রাফ আঁকায় সেটা হবে স্ট্রেট লাইন, এটা যদি গ্রাফ আঁকায় সেটা কি হবে, একটা স্ট্রেট লাইন, এটা কি হবে, একটা স্ট্রেট লাইন হবে। তাহলে কখনো কখনো বলা হতে পারে যে হচ্ছে ওয়ার্ক ফ্যাক্টর ওয়ার্ক অফ রাপচারে যদি গ্রাফ আঁকা তাহলে কী হবে, সেটা স্ট্রেট লাইন বরাবর হবে। এটা স্ট্রেট লাইনও হবে, আবার মাঝখানে যাবার কী হবে, একটু এক্সটেনশন যদি হয় এই পর্যন্তই থাকবে, কিন্তু এটা স্ট্রেট লাইন হবে। এখন আরেকটা কথা বলা আছে, এটা একটু দেখে নিতে হবে। আইডিয়াল কেস ওয়ার্ক ফ্যাক্টর যদি 0.5 হয়, কি হয় বলতো, ওয়ার্ক ফ্যাক্টর যদি কি হয় গ্রেটার দেন 0.5 হয়, তাহলে কি হবে, কি কার্ভ হবে বলতো, টপ কার্ভ। এটা মনে রাখতে হবে, এটা কি হবে, টপ। আর ওয়ার্ক ফ্যাক্টর যদি লেস দেন 0.5 হয় তাহলে কি, বটম কার্ভ, বটম কার্ভ। এটা মনে রাখতে হবে এই ইনফরমেশনটা। যদি কি বললাম বলতো, যদি ওয়ার্ক ফ্যাক্টর যদি গ্রেটার দেন 0.5 হয় তাহলে হচ্ছে টপ কার্ভ, টপ। আর যদি ওয়ার্ক ফ্যাক্টর যদি লেস দেন 0.5 হয় তাহলে সেটা হবে বটম কার্ভ। ক্লিয়ার? পারা যাবে, খুবই ইজি এগুলো। হ্যাঁ, তারপর আসো, ও খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হ্যাঁ এলাস্টিক রিকভারি। তার আগে এলাস্টিসিটি সম্পর্কে জানি। এলাস্টিসিটি মানে আমরা পারি না, হ্যাঁ না ওয়ার্ক ফ্যাক্টর আমি তো জানি। এলাস্টিসিটি, এখন এলাস্টিসিটি কি আসলে বলো। অর্থাৎ সংকোচন এবং প্রসারণ দুটাই হবে। কারণ কি বলো তো, কোনো একটা রাবারকে জোরে টানো, লম্বা হয়ে যাবে, ছেড়ে দাও, পূর্ব অবস্থায় ফিরে আসবে। যদি এই ধরনের কোনো অবস্থা হয় সেটাকে বলা হয় এলাস্টিসিটি। এখন আসে এলাস্টিক রিকভারি। এলাস্টিক রিকভারি, এলাস্টিক রিকভারি আবার কি জিনিস? তাহলে এলাস্টিক রিকভারিতে বলা আছে, দেখো দ্য পাওয়ার অফ রিকভারি ফ্রম অ্যান ইমিডিয়েট কি বলা হচ্ছে বলা দেখো ইমিডিয়েট এক্সটেনশন ইজ কল এলাস্টিক রিকভারি। এলাস্টিক রিকভারি অফ ফাইবার ডিপেন্ডেন্ট অন টাইপস অফ ফাইবার। ফাইবারের উপর ডিপেন্ডেন্ট করে, ফাইবারের উপর ডিপেন্ড করে যে কোন ফাইবারগুলো কতটুকু তোমার কী হবে, রিকভারি হবে। যেমন দেখো রাবারকে যদি তুমি টানো পূর্বাবস্থায় ফিরে আসবে না, তুমি 100